আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৩৯তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। ঘুমকাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। ফোনের ওপাশে আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুমে ফোনের চোখে স্ক্রিন তাকাতে আবিরের ছবি ভেসে ওঠে, তার সঙ্গে সেভ করা নামটা। আমার আবির ভাই। সহজ অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে ওঠে। এক মুহূর্তে চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। অক্ষি যুগল প্রশস্ত হলো। মেঘ উদ্ঘাটিত কণ্ঠে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। অদলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি। মেঘ এক লাফে বিছানা ছেড়ে উঠে বসে। ফোন কাছে নিতেই পুনরায় আবিরের নেশাক্ত কণ্ঠ ভেসে আসে, ম্যাম, আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ভুরু কুঁচকে একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, আর একবার ফোন কানে ধরছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাই নামে সেভ করা, কণ্ঠটাও আবির ভাইয়ের। কিন্তু আবির ভাই তো কখন এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। মিম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদু হেসে ডাকলো, ম্যাম। জি। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার ওপরে রেখে এক হাত দিয়ে অন্য হাতকে চিমকিটি কেটে নিজেকে উফ করে উঠল। বুঝতে পারলো এটা তার স্বপ্ন না, সত্যি। ফোন কানে ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমেও হুড়োমুড়ি করে বেলকনিতে পা দিতে কপাল কুঁচকে সেরুনত্রে তাকালো। পূর্বের দিগন্তে সূর্যের আলোয় মেঘকে ঠিকমতো তাকাতে পারছে না। চোখ কুঁচকে বেশ কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠানে দাঁড়ানো বরাবর এক চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি, এক হাতে হুডি পকেটে, আরেক হাতে ফোন কানে ধরে তাকিয়ে আছে বেলকনির দিকে। পূর্বাভিমুখী বাসায় শীতের সকালে অনুচ্ছয় আলোয় উজ্জ্বল ও চিকচিক করছে আবিরের মুখবিবর। মেঘ স্থির দৃষ্টিতে আবিরের দিকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখে সূর্যরশ্মি আছড়ে পড়েছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি শিক্ষণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকারি দেয়। ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলে, আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শুনেন। জি স্যার, বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনো মেঘেতেই নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেছে। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময় নিয়ে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়ো করছে। তবে সকালেই বেশিরভাগ মানুষই ঘুমে। যারা উঠেছে তারা সবাই রান্না কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিট আগেই মেঘ নিচে চলে আসে। আবির মাথা নিচু করে ফোন চাপতেছিল। আচমকা নুপুর পড়া আলতারাঙা পা নজর পড়তেই আবির আতকে উঠে সঙ্গে সঙ্গে ফোন পকেটে রাখে, চোখ তুলে তাকায়। মেঘ আবিরকে ঠিক সামনে দাঁড়ানো। চোখাচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবচ্ছন্ন দৃষ্টি দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বাভাবিক সুলভ ভাবে গভীর কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না। হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদিটা গাঢ় রং দেখে আবির মৃদু হাসলো। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগে আবির আর চোখে চেয়ে বলল, কি বলতি? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দেওয়ার জন্য। আবির নিঃশ্বাস ছেড়ে বলল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে দিস কি না এই নিয়ে টেনশনে ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস? মেঘ ভিঞ্চি কেটে বলে, জীবনেও না, আমারটা সবার থেকে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তা পা দিয়েতেই মেঘ শোধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। আকস্মিক মেঘ বিষময় হয়ে জিজ্ঞেস সুলভ চোখে তাকিয়ে শোধালো, কোথায়? কোন এক
কোলাহল শূন্য নিসর্গে। মেঘ আর কিছু বলতে পারলো না। শীতের সকাল, এলোমেলো ভাবে ঠান্ডা হাওয়া বইছে, তার সাথে আবিরের বলা কথা। মেঘের মন আজ শিহরণ জাগে। অষ্টাদশী রাখি জোড়ল রঙিন স্বপ্ন। আবির ভাই তাকে নিয়ে পালাবে এটা ভাবতেই হৃদয় বসন্তের দোল দিচ্ছে। বুকের ভেতর যেন অবিরাম ঢোল পেটাচ্ছে, মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ অনুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পেছনে ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আবির দুর্বোধ্য কণ্ঠে বলল, ম্যাম, আর ইউ ওকে? আবির কণ্ঠ কানে আসতে কল্পনা হঠাৎ বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে? মানে শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখনো জানি ফুস করে রেগে যান তাই। মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শোধালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবার বুড়ো কুচকালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি, মুখবিবর প্রাপ্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবির মুচকি হাসলো। কথা না বাড়িয়ে আবির খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু মেঘও হাঁটছে। মেঘ হঠাৎ থেমে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইদের দতয় অষ্টাদশী হৃদয়ে তোলপাড় করছে। তার কাজগুলোতে কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সবকিছুই জানান দিচ্ছে। আবির ভাইয়ের হৃদয়ে স্ফুট ও বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশী স্পষ্টরূপে বুঝতে পারছে না, নিজের আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে, আবার বারবার লজ্জা আড়ষ্ট হচ্ছে। আবির পেছন পেছন মেঘ মাটির রাস্তা পেরিয়ে নির্জন মাঠে পা রাখতেই কেঁপে ওঠে শিশিরের ভেজা সবুজ ঘাস। এতক্ষণে যাবৎ আবির কেমন ভাবে অনুসরণ করেছিল যে আশেপাশে তাকানোর মতো সময় নেই। ফলক ফেলতে হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশীর উষ্ণ পায়ের স্পর্শে শিশিরের ম্লান ঘাস মারিয়ে যাচ্ছে, হৃদয়ে দুলছে শীতল হাওয়া। ব্যস্ততা শহরে মাটির স্পর্শ পাওয়া দুষ্কর। প্রকৃতির সাথে নিজ প্রিয়জনের সন্নিবেশ মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি জাগাচ্ছে। আবির যেখানে পাল ফেলছে, মেঘ পায়ের ছাপ দেখে দেখে মেঘ ঠিক সেই জায়গাতেই পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পরেই আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুঁচকে মৃদু হেসে সামনের দিকে ঘুরলো। পাগলামিতে আত্মসিদ্ধ আবির। বিশালাকৃতি মাঠের পরে কয়েক সারি ঘর, আশেপাশে নানান রকমের গাছ। দুইটা ঘরের মাঝে বরাবর সরু রাস্তা। মেঘ একান্তেই আবিরকে অনুসরণ করে চলেছে। জগতের কোনো কিছুই মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু ঘুরলো। তৎক্ষণাৎ মেঘের মাথা ঠিক আবিরের বুকে। মেঘ কুণ্ঠায় দুই পা পিছিয়ে চোখ বন্ধ করে ফেললো। এভাবে আবির ভাইয়ের পিছু নেওয়ায় আবির ভাই যদি রেগে যায়, আজকে মেঘের বুক কেঁপে ওঠে। কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়িয়ে মেঘকে বিপুল চোখে তাকালো। দৃষ্টির সমান জোড়ানো হলুদ রঙের সর্ষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এত সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতে মুচকি হেসে বলল, একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিদ্ধ অনিল। সবকিছু জুড়ে শুধু স্নিগ্ধতা। নীল আকাশের সাথে প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এই মনোমুগ্ধকর দৃশ্য থেকে অনুভূতিরা অষ্টাদশী হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতি নিরন্তর অমৃত, সরিষা ফুল আর এক প্রতিপদ নিদর্শন। দিগন্ত জোড়া মাঠের প্রতিটা সরিষা ফুলেই জমে আছে শিশিরের কোনা। সেই দৃশ্য দেখে মেঘের মনে প্রেমের রঙে শোভিত হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো পায়ে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করে। মেঘ আনমনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে দৌড়ে আবির ভাইয়ের কাছে চলে আসছে। আবির ভুরু কুচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শুধালো, কি হয়েছে? মেঘ ওড়না টেনে মাথায় ঘোমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতে আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা খেতে তানারা বসবাস করে? আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগবি কথা শুনে সশব্দে হেসে ফেলে।
তোর তানারা বেড়াইতে গেছে। মেঘ ভয়ে ভয়ে শুধালো, আপনাকে বলেছে? রাতে তো তানাদের সাথে দেখা হয়েছিল। বলে গেছিল সকালে তোকে বলে গেছিলাম তোকে নিয়ে সকালে আসবো। তোর তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে? এমন ভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানে যায় আমার সাথে অনুমতি নিয়ে যায়। আপনি তো বললেন। আল্লাহ, কোন পাগলির পাল্লায় পড়লাম। মেঘ গাল ফুলিয়ে অষ্ট উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢুকিয়েছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তো কেসব বলে। জি। আর কি বলে? আর অনেক কিছুই বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির বুড়ো কুচকে বিড়বিড় করে বলে, শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানিয়ে ছাড়বে। আবির গলা খাকারি দিয়ে বলে, এসব আজগবি কথা আর বলবি না। তানারা বলতে কিছু হয় না। আমার ভয় লাগে। বড় আম্মু বলেছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গভীর কণ্ঠে বলে, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি ব্যতীত কেউ তোকে ছুতেও পারবে না। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসলো। গভীর লজ্জায় পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতে মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল। পা বাড়াতে আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দাঁড়াতে আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাকড়া বেল্ট খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছাড়িয়ে পড়ে গেছে। আবির দুহাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুল অসাধারণ সুন্দর লাগছে। একসাথে মুষ্টিবদ্ধ হয়ে সর্ষে ফুল ছিঁড়ে দুপা এক পা এগিয়ে মেঘের কানে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের কিছু ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎই বলল, ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? প্লিজ, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটো ছবি তুললে। আবিরের ফোন প্রাইভেট হতে আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করে। তারপরই মেঘের দিকে তাকায়। চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতে দেখলো সাকিব একটা হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখেই বলল, শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও। এত ঠান্ডায় আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠাইছে। মেঘ আশ্চর্য নয় আবিরের অভিমুখে চেয়ে শোধালো, আপনি বলেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনাইছি। তোকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই আর যাইনি। আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অনুভূতি হচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসেব নেই। ঘন্টা দুয়েক মেঘ আবিরের আর সাকিবের একসঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতি সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কতদিন গোসল করেছে একসাথে। ফুটবল ক্রিকেট খেলার ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথাও বললেছে। সেই মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথাই শুনবে না। আবির ধমক দিতে গিয়েও কয়েকবার আটকে গেছে, কিন্তু কোনোভাবে মেঘকে মনে আঘাত দিতে চাচ্ছে না আবির। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যে একটা মেয়ের মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো। থ্রি পিস পরনে, চুলগুলো বেনি করা, গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, রূপে লাবণ্যে পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আবির আর সাকিব মুখ চাওয়াচাওয়ি করে কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল, শিমু, তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসিনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নইয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে বলল, হাজার হোক আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকায় লজ্জায় হাত থেকে বাঁচাতে আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো সময় নিয়ে তোমাদের সাথে আড্ডা দিব। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমু কথা বলতে বলতে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো,
মেঘ কাছে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজছে। মেঘ মোলায়েম কণ্ঠে শোধালো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রের ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথা বলছিল। সাকিব দৌড়ে এসে আবিরের উদ্দেশ্য করে বলে, নিজের কাজ শেষ অমনি আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন নামিয়ে রাশভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ করে দিয়ে আসলাম। সুযোগ না ছাই, তোমরা আসতে ভয় পালাইছে। আবির মৃদু হেসে রাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমড়া করে বাড়িতে ঢুকলো। উঠানে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলাতে অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে, সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলে পিছন থেকে ডাকলো, বনু। মেঘ পিছন ফিরে দেখলো তানভীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগে। কোথায় গেছিলি? নদীর পাড়ে। তানভীর ভুরু কুঁচকে বলল, একা গেছিলি? না, আবির ভাই আর সাকিব ভাইয়া ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেলেন, সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো। সাকিব তানভীরকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু ভাইয়ের অবস্থা দেখে আমার ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে, ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারও দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলজান্ত প্রমাণ তোর ভাইয়া। ভাইয়ার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আবির ক্রোধিত আঁখিতে সাকিবের দিকে তাকিয়েছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মায়েশাপুর বিয়েতে ফোকাস কর। তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসলে যে? মায়েশাপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজায় দিছে, একা খোলাইতে পারছিলাম না বলে আব্বু আর বড় আব্বুকেও কল দিয়েতে বাধ্য হয়ে ঘুম থেকে উঠে গেছি। বাইক আনছিস? হ্যাঁ, এই নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুকে ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসল করতে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শক খেয়েছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলে চিমটি কাটতে বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ঝলঝল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নম্বরে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের কথা না বলে শান্তি পাচ্ছে না। 10 থেকে 15 বার কল দেওয়ার পর তানভীরের নম্বরে ডায়াল করে। তানভীর কল রিসিভ করতেই সালাম দেয়। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধায়, মেঘ কোথায়? বোনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দিচ্ছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিকঠাক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয় আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানভীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানভীরের ফোন নিয়ে নামছে। তানভীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে গিয়ে তানভীর, সাকিব, মাইশা আর কয়েকটা কাজিন কাজ করছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানভীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে তানভীর গম্ভীর কণ্ঠে শোধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে। হ্যাঁ। মেঘ যেতে নিলে তানভীর পুনরায় ডাকলো, শোন। মেঘ মুখ গোমড়া করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবো বরযাত্রী আসলে ঘর থেকে যেন বের না হয়, কারোর সাথে যেন কথা না বলি, খাবারের ঘরে গিয়ে খাওয়াবা, এসবই তো? তানভীর সশব্দে হেসে বলল, না, এসবের কিছুই বলবো না। তুই যেখানে ইচ্ছা ঘুরতে পারিস। সত্যি? তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুই কি বলতে চাইছিলি? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস। সরি, তুমি কি বলতে চেয়েছিলে? চুল খুলে ঘুরিস না।
হিজাব পরে আসিস, ঠিক আছে। মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠতে গেলেই মালার সাথে দেখা হয়। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গেছিলাম। মেঘ তপ্ত স্বরে বলল, নিচে ছিলাম। মালা আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ উষ্ঠদয় প্রশস্ত করে বলল, রাগ করি না। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। হাত বাড়াতেই মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদিটি যেন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভুরু যুগল কুচি গেল। মালা হাতে এই অক্ষর লিখেছে, ভীষণ চটে গেছে। সে খুব ভালো করে বুঝতে পেরেছে মালা ইচ্ছে করে আবির ভাই নামের প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে আসছে। মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসলো। বরযাত্রী আসতে অনেকক্ষণ হলো। গেটে জামাই বরণ হয়ে চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডে কোথাও মেঘ নেই। সেই রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশাদের সাথে আছে। তানভীর টেনশনে পড়ে গেছে। হিজাব পড়তে বলায় কি বোন রেগে গেল কিনা। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করে না। এত কাজের ভিড়ে বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না। তানভীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতে মেঘ আবিরের সেলফি দিকে আনমনে হেসে বলল, মাশাআল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশিক্ষণের জন্য স্থির না। মেঘের আইডি থেকে ভুরুগুটাতে আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেটা কাস্টমার করে শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করায় বাসার মানুষের নজর পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবে তানভীর ভয় পাচ্ছে। তানভীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কানে কিছু বলতে আবির অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্টটা দেখলো। আবির দাঁতে দাঁত চেপে, মেঘ কোথায়? বলল, মেঘ কোথায়? বনু হিজাব পড়তে বলছিলাম। সেই যে উপরে গেছে, আর তো আসলো না। কল দিলাম, ধরে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে ডেকে নিয়ে আসতে বল। সাকিবের কয়েকটা বন্ধু মিলে বরযাত্রীদের খাবার পরিবেশনা করছে। তানভীর চেয়েছিল, কিন্তু মামারা রাজি হয়নি। আবিরও ওনাদের বোনের ছেলে। আবিরের প্রতি যতটা অধিকারবোধ আছে তানভীরের প্রতি ততটা নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতো যত্ন করছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছে না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয়রা বরযাত্রীদের ভিড়ে উঠানে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আর কয়েকজন কাজী নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডাকলো, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনে পাশ ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বইয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো তোমরা আমার বিয়ান হও। তা তোমার পাশে জনের নাম কি? নাম দিয়ে কাজ কি? মিম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ থাকলেই বলেই তো জিজ্ঞেস করছি। ছেলেটা একটু পেছনেই আবির দাঁড়িয়ে মেঘকে বৃহৎ নয়নে তাকালো। আবির চোখ দিয়ে ইশারা করতে মেঘ মুচকি এসে মিমকে বলল, চল আমরা এখান থেকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর, প্লিজ তোমার নামটা বলো। পেছন থেকে আবির গুরুগম্ভীর স্বরে বলে, এই যে মিস্টার। সুন্দরীর নাম আমি আপনাকে বলছি, আপনি বরং একটু এদিকে আসুন। বরযাত্রী খাওয়া দাওয়া শেষ। বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছাকৃত মেঘকে টেবিলের দায়িত্ব নিয়েছে, যাতে মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতোই মেঘ হিজাব পরে এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজুগুজু করেছে। সবকিছুর মতোই মায়াবী লাগছে। আবির খাবার দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাতে খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ আবির মেঘে তীক্ষ্ণ করে পরখ করলো। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেল। আখির যুগল ক্রোধে জ্বলছে। আবির সঙ্গে সঙ্গে জায়গা ত্যাগ করলো। মেঘ কলতলা থেকে হাত ধুইতে ফেরার পথে আবির দেখে থমকে গেল। আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। মেঘ রুগ্ন মূর্তির মতো মেঘের মুখে মেঘ ভয়ে ঢোক গিলে বলল, আবির ভাই। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা। আবির রাগান্বিত কণ্ঠে দু চোখে নিজের নাম দেখে বোঝা যাচ্ছে কাপা কাপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠে 4 গুণ ভারী করে বললে, এসবের মানে কি? মেঘ টেনে নিজের হাত লোকালো। আবির দাঁতে দাঁত পিষে
চলে গেল। ভয়ে হাত কাঁপছে। কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেদি নিয়ে আসে। মেঘের হাত টেনে একটু মেহেদির নামের ওপর বৃদ্ধা আঙ্গুল দিয়ে নামটা লেপ্টে দেয়। মেঘ আবিরের রক্তাক্ত চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে।